বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। তো শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে একটি বহুল ব্যবহৃত গণিত বিজ্ঞানের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি উপাত্ত নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যেটা তোমরা সবাই জানো, পিথাগোরাসের উপাত্ত হিসেবে জানো। আমরা সেই উপাত্তটি, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় সময় আসে, সৃজনশীলে প্রায় সময় আসতে দেখা যায়। তো আজকে আমরা সেই উপাত্তটির প্রমাণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তবে প্রমাণ নিয়ে আলোচনা করার আগে আমাদের এই বিষয়ে বেশ কিছু কথাবার্তা আছে। আমি এগুলো একে একে ধাপে ধাপে বলে নিচ্ছি। পিথাগোরাসের উপাত্তটা কি তোমরা ইতিমধ্যেই জেনে নিয়েছো, যে আমরা জানি যে কি কোনো সমকোণী ত্রিভুজের জন্য এই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। হ্যাঁ, কোনো সমকোণী ত্রিভুজের জন্য অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। এটাই হলো কি পিথাগোরাসের উপাত্ত। আর যদি আমরা কথায় বলতে চাই, হ্যাঁ, এই যে তোমাদের বই যেভাবে দেওয়া আছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। ঠিক আছে, এটা হলো কথায় বলা। দেখি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, হ্যাঁ, এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। এটা হলো কথায় বলা। আর যদি আমরা গাণিতিকভাবে বলতে চাই, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। হ্যাঁ, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। আশা করি তোমরা এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজ লম্ব চেনো। হ্যাঁ, আমি একটু করে পরিচয় করাই দিই, অতিভুজ লম্ব কোনটা। ঠিক আছে, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এটা সমকোণ। হ্যাঁ, তাহলে আমি নাম দিলাম, মনে হলো যে এ বি সি। এটা সমকোণী বিপরীত বাহু হলো এটা, তাহলে এটা হবে যে অতিভুজ। আর এটা যেহেতু ভূমির সমান্তরালে আছে, তাহলে এটাকে বলা হয় ভূমি। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? ভূমি বলবো। এটাকে আমরা ভূমি বলবো। আর এটা যেহেতু এই বাহুটা যেহেতু ভূমির সাথে লম্বালম্বি ভাবে আছে, উল্লম্ব ভাবে আছে, এটাকে বলা হয় লম্ব। ঠিক আছে, লম্ব। তাহলে এই সমকোণের বিপরীত বাহুটাকে, সমকোণের বিপরীত বাহু হলো এসি। আর এটা যেহেতু ভূমির সাথে সমান্তরালে আছে, তাহলে এটা হবে যে ভূমি। আর এটা ভূমির উপর লম্ব, সেজন্য এটাকে বলা হয়, হ্যাঁ, লম্বালম্বি ভাবে আছে, সেটাকে লম্ব বলা হয়। ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে পিথাগোরাসের উপাত্তটা লিখতে যাই, আমাদের এই যে অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে হলো এসি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, এটাই হলো যে পিথাগোরাসের উপাত্ত গাণিতিক রূপ। দেখি, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের, অপর দুই বাহু হলো এটা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি, আর অপর দুই বাহু হলো ভূমি আর লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের, ঠিক আছে, সমষ্টির সমান। এটা হলো বিষয়, এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা তোমরা জানো। তারপর আমি একটু করে বলে নিলাম। আজকে আমরা পিথাগোরাসের উপাত্তটা সদৃশ কোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ করব। পিথাগোরাসের উপাত্ত গণিত বিজ্ঞানে এত বেশি জনপ্রিয়, যে এত বেশি কাজে লাগে, যে এত বেশি ব্যবহার হয়, যে প্রায় 400 শতাধিক, আরো বিভিন্ন মতান্তরে প্রায় সহস্রাধিক প্রমাণ আবিষ্কৃত হয়েছে। পিথাগোরাসের উপাত্তের সহস্রাধিক প্রমাণ আবিষ্কৃত হয়েছে। তো আমি কোথাও পড়েছি 400 শতাধিক, কোথাও পড়েছি কি সহস্রাধিক প্রমাণ আবিষ্কৃত হয়েছে। বিভিন্ন দেশের বিভিন্ন গণিতবিদগণ, বিভিন্ন গণিত গবেষকগণ, বিভিন্ন বিজ্ঞানীগণ, হ্যাঁ, বিভিন্ন শিক্ষার্থীরা প্রায় 400 শতাধিক বা সহস্রাধিক প্রমাণ আবিষ্কার করেছেন। তার মধ্যে সহজ, বেশ ভালো, হ্যাঁ, এই ধরনের
কিছু প্রমাণই শুধুমাত্র বই পুস্তকে দেওয়া হয়েছে, সবগুলো দেওয়া হয়নি, ঠিক আছে। আর সবগুলো দেওয়া সম্ভব নয়, যেগুলো বেশি প্রচলিত, বেশি গ্রহণযোগ্য, সহজ, হ্যাঁ, ঝামেলা কম, শিক্ষার্থীরা ভালো বুঝতে পারবে, এরকম কিছু প্রমাণ আমাদের বই পুস্তকে দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত দেখেছি যে বই পুস্তকে যেভাবে দেওয়া হয়েছে, এই ট্রাপিজিয়ামের সাহায্যে পিথাগোরাসের উপাদ্য আমরা প্রমাণ করতে পারি, হ্যাঁ। তারপরে যে সমকোণী ত্রিভুজের উপর চারটি বর্গক্ষেত্র, চারটি বা সমকোণী ত্রিভুজের মধ্যে এই সমকোণী ত্রিভুজটাকে নিয়ে বর্গক্ষেত্র এঁকে সেটা করা যায়। আবার তারপরে সমকোণী ত্রিভুজের উপর তিনটি বর্গক্ষেত্র এঁকে, সমকোণী ত্রিভুজের উপর তিনটি বর্গক্ষেত্র এঁকে ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে ওইভাবে আমরা এই পিথাগোরাসের উপাদ্যটা প্রমাণ করতে পারি, ঠিক আছে। আবার এই যে যেটা বলেছিলাম, এই সমকোণী ত্রিভুজকে নিয়ে বর্গক্ষেত্র এঁকে বীজগণিতের সাহায্যে কি পিথাগোরাসের উপাদ্যটা আমরা প্রমাণ করতে পারি। তাহলে আমরা মোটামুটি চারটা বিষয়, সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে, ট্রাপিজিয়ামের সাহায্যে, তারপরে সমকোণী ত্রিভুজের উপর তিনটা বর্গক্ষেত্র এঁকে ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে, হ্যাঁ, সূত্রসমূহ প্রয়োগ করে, হ্যাঁ, তারপর এই যে সমকোণী ত্রিভুজকে নিয়ে বর্গক্ষেত্র এঁকে বীজগণিতের সাহায্যে ওভাবে করা যায়। এখন পদ্ধতিগুলোর মধ্যে একটু কোনটা কোথায় প্রয়োগ করা যায় সে বিষয়ে একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু সমকোণী আমাদের যেহেতু পরীক্ষার ক্ষেত্রে উদ্দীপক দেয়া থাকে, হ্যাঁ, এবং উদ্দীপক বিভিন্নভাবে দেয়া থাকতে পারে। এখন উদ্দীপক যদি বিভিন্নভাবে দেয়া থাকে, সবগুলো প্রমাণ আসলে প্রয়োগ করা সবসময় কি সহজ হবে না, কতগুলো জটিল এবং ঝামেলাপূর্ণ হবে। যেমন উদ্দীপকটা বা ত্রিভুজটা এমনভাবে দেয়া থাকলেও সেক্ষেত্রে আমরা ওই যে ট্রাপিজিয়ামের সাহায্যে যে প্রমাণটা দেয়া হয়েছে বা করা হয়েছে সেটা হয়তো সেক্ষেত্রে প্রয়োগ করা যথেষ্ট ঝামেলাপূর্ণ, জটিল, দুর্বোধ্য হইতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা সেটা হয়তো প্রয়োগ করতে চাইবো না বা প্রয়োগ করতে যাব না। তারপরে এই যে বর্গক্ষেত্র ব্যবহার করে বর্গক্ষেত্রের মধ্যে, হ্যাঁ, এই সমকোণী ত্রিভুজটাকে নিয়ে বর্গক্ষেত্র এঁকে বীজগণিতের সাহায্যে করা, হ্যাঁ, সেটা অনেক সময় কি ঝামেলাপূর্ণ হইতে পারে, হ্যাঁ। তারপরে এই যে সমকোণী ত্রিভুজকে নিয়ে তিনটি বর্গক্ষেত্র এঁকে ওভাবে করাটাও কি অনেক সময় যথেষ্ট ঝামেলাপূর্ণ হইতে পারে, ঠিক আছে। কারণ ওখানের মধ্যে বিশেষ করে ওগুলোর মধ্যে যে তিনটা কথা বলেছি, ট্রাপিজিয়ামের সাহায্যে প্রমাণ করা, ট্রাপিজিয়ামের সাহায্যে এই পিথাগোরাসের উপাদ্যের প্রমাণ করা, সমকোণী ত্রিভুজ নিয়ে ট্রাপিজিয়াম অঙ্কন করে প্রমাণ করা, তারপরে এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে নিয়ে তিনটি বর্গক্ষেত্র এঁকে প্রমাণ করা, ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে, তারপরে সমকোণী ত্রিভুজকে নিয়ে একটি বর্গক্ষেত্র এঁকে প্রমাণ করা। এই যে তিন ধরনের প্রমাণের কথা বলেছি, এগুলোর ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো যে এই ক্ষেত্রে অঙ্কনগুলো একটু জটিল, হ্যাঁ, অঙ্কনের মধ্যে একটু বেশি কাজ করা লাগে, হ্যাঁ, অঙ্কনগুলো জটিল এবং ক্ষেত্র বিশেষ করে ট্রাপিজিয়াম দিয়ে করা এবং এই যে তিনটা বর্গক্ষেত্র এঁকে ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে করা, এক্ষেত্রে যেটা দেখা যায় এগুলোর মধ্যে একটু লেখালেখি কথাবার্তা বেশি, হিসাবের চেয়ে লেখালেখি কথাবার্তা একটু বেশি। তো এগুলো অনেক শিক্ষার্থীর কাছে বিষয়টা দেখা যাচ্ছে বিরক্তিকর লাগে, যে এত কথাবার্তা, এত লেখালেখি, আবার অঙ্কনের একটা সম্পাদ্যের মতো অঙ্কন তো আছে, অঙ্কনের জটিলতা তো আছে। তো অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যায় যে ওই প্রমাণগুলো এই যে ট্রাপিজিয়ামের সাহায্যে করা, হ্যাঁ, তারপরে তিনটা বর্গক্ষেত্রে করা একটু কি অনেক কাছে এটা ওই ধরনের প্রমাণগুলো একটু করতে অনীহা দেখা যায়। কিন্তু আমি যেটা দেখেছি যে সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে করাটা আসলে আমাদের এই অঙ্কনের জটিলতা নাই এবং এখানের মধ্যে কথাবার্তাও কম, এবং আমাদের পরীক্ষায় উদ্দীপক যেভাবে দেয়া থাক না কেন সমকোণী ত্রিভুজ দেয়া থাকলেই হবে, খুব সহজে প্রমাণটা করা যায়। শুধুমাত্র সমকোণী ত্রিভুজটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, খুঁজে নিতে পারি, হ্যাঁ, সমকোণী ত্রিভুজটা এঁকে যে আমরা সেখান থেকে খুব সহজেই, সামান্য একটা অঙ্কনের কাজ আছে, তেমন কাজ নাই, লেখালেখিও নাই, হ্যাঁ, খুব সহজেই আমরা পিথাগোরাসের উপপাদ্যটা একদম খুব সহজে আমরা কি পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করতে পারি সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে, হ্যাঁ। যেখানে অন্য প্রমাণগুলো যে ট্রাপিজিয়ামের সাহায্যে প্রমাণটা, হ্যাঁ, অথবা এই যে একটি সমকোণী ত্রিভুজের তিন দিকে এই যে তিনটা বর্গক্ষেত্রে এঁকে প্রমাণ করাটা, হ্যাঁ, তারপরে যে এই সমকোণী ত্রিভুজ নিয়ে বর্গক্ষেত্র এঁকে বীজগণিতের সাহায্যে প্রমাণটা, ওখানের মধ্যে অঙ্কনের জটিলতা আছে, হ্যাঁ। তারপরে ওই কতগুলো ক্ষেত্রে দেখা যায় ট্রাপিজিয়াম এবং এই যে বর্গক্ষেত্রে এঁকে করাটা,
এই যে 3টা বর্গক্ষেত্র করাটা, এর মধ্যে লেখালেখি বেশি, কথাবার্তা বেশি, এবং দেখা যায় উদ্দীপক থেকে এটাকে সমকোণী ত্রিভুজটাকে ফাইন্ড আউট করে নিয়ে আসা, এবং ওই অঙ্কন, ওই সম্পাদ্য সংশ্লিষ্ট বা ওই অঙ্কনগুলো, জটিল অঙ্কনগুলো করা, বা এই যে ওগুলোর মধ্যে ওই ধরনের প্রবলেমগুলোর মধ্যে লেখালেখি বেশি, ওগুলো অনেক কাছে বিরক্তিকর, সময় সাপেক্ষ, জটিল, দুর্বোধ্য মনে হইতে পারে। কিন্তু সেক্ষেত্রে আমাদের এই যেটা সদৃশ কোণ ত্রিভুজের সাহায্যে বলছি, এটা মধ্যে এটা একদম খুব সহজ। যে কোনো একটা সমকোণী ত্রিভুজটা আমরা উদ্দীপক থেকে, সৃজনশীল উদ্দীপক থেকে সমকোণী ত্রিভুজটা ফাইন্ড আউট করে খুব সহজেই করে ফেলতে পারি। ওখানের মধ্যে লেখালেখিও নাই, লেখালেখি তেমন একটা নাই বললে চলে, সব ক্যালকুলেশন। আর এই যে অঙ্কনের জটিলতা তো একদমই নাই, অঙ্কন একদম সহজ, একদম সহজ, ঠিক আছে। তবে এটাকে একটু সামান্য ঝামেলা আছে, এটা হলো যে আমাদের নতুন কয়েকটা কনসেপ্ট শিখে নিতে হবে, যেগুলা আমরা হয়তো আগে অনেকেই শিখি নাই বা জানি না বিষয়টা। নতুন কয়েকটা কনসেপ্ট আমাদের একটু কি ধারণা একটু ডেভেলপ করে নিতে হবে, ঠিক আছে, একটু ক্লিয়ার হয়ে নিতে হবে। তো আমি শুরু করছি। আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে, যেহেতু এটা সদৃশকোণী ত্রিভুজ দিয়ে প্রমাণটা করা হয়েছে, সদৃশকোণী ত্রিভুজটা কি বা সদৃশকোণী ত্রিভুজ বলতে কি বুঝি আমরা, এটা যদি আমরা ক্লিয়ার হইতে পারি তাহলে আমাদের জন্য প্রমাণটা করা একদম সহজ। তাহলে আমি সদৃশকোণী ত্রিভুজটা কি, আমি সংজ্ঞা না দিয়ে, সংজ্ঞা থেকে এটা বোঝাটা অনেক ক্ষেত্রে জটিল হইতে পারে এবং বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। সংজ্ঞা বললে এটা অনেকের কাছে জটিল এবং বিভ্রান্তিকর মনে হতে পারে। আমি সংজ্ঞা দিচ্ছি না, সরাসরি জ্যামিতিক চিত্র দিয়ে তোমাদেরকে সহজভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। মনে করো যে এখানে একটা ত্রিভুজ নিলাম, এই যে এটার নাম দিলাম আমি ABC। এখানে আরো একটা ত্রিভুজ নিলাম, এটার নাম দিলাম মনে করো যে PQR। দুইটা ত্রিভুজ আঁকলাম, ABC আর PQR, ঠিক আছে। তাইলে যদি এমন হয়, আমার ক্লাসটা বা ভিডিওটা একটু লম্বা হবে, কারণ আমি অনেকগুলো বিষয় একদম ক্লিয়ারলি তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ সহ কি করাবো। কোনো জিনিস শর্ট করবো না, সংক্ষিপ্ত করবো না, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। ভিডিও লম্বা হলেও তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে, ক্লাস লম্বা হলে দেখবে, ঠিক আছে। এখন এই যে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ PQR এর আমি এই কোণের বিপরীত বাহুটার নাম দিলাম A, B কোণের বিপরীত বাহুটার নাম দিলাম B, C কোণের বিপরীত বাহুটার নাম দিলাম C। একইভাবে P কোণের বিপরীত বাহুটার নাম দিলাম D, Q কোণের বিপরীত বাহুটার নাম দিলাম E, তারপরে তারপরে R কোণের বিপরীত বাহুটার নাম দিলাম F। এটা অন্য একটা মার্কার নেই, খালি কমে আসছে মনে হয়। তাহলে এটার বিপরীত বাহু, এই আর কোণের বিপরীত বাহুর নাম দিলাম F। এখন যদি এমন হয় এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি এরকম সম্পর্ক বিদ্যমান থাকে, ত্রিভুজ ABC এবং ত্রিভুজ PQR, ত্রিভুজ ABC এবং ত্রিভুজ PQR, এই দুই ত্রিভুজের মধ্যে যদি এরকম সম্পর্ক বিদ্যমান থাকে যে, খেয়াল করো বিষয়টা, এই কোণ সমান P কোণ, এই কোণ সমান P কোণ, তারপরে B কোণ সমান, এই যে B কোণ সমান Q কোণ, ঠিক আছে। তাহলে অবশ্যই আবার যে C কোণ সমান R কোণ, এই কোণ সমান, এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি এরকম সম্পর্ক বিদ্যমান থাকে, এই কোণ সমান P কোণ, তারপরে B কোণ সমান Q কোণ এবং C কোণ সমান R কোণ, তাইলে এই দুইটা ত্রিভুজকে বলা হবে সদৃশ ত্রিভুজ বা সদৃশকোণী ত্রিভুজ। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, তাহলে আশা করি বিষয়টা খেয়াল করছো। যদি দুইটা ত্রিভুজের এরকম এই যে ABC এবং PQR, এই ত্রিভুজের এই কোণ এই ত্রিভুজের P কোণের সাথে সমান, এই ত্রিভুজের B কোণ এই ত্রিভুজের Q কোণের সাথে সমান, এই ত্রিভুজের C কোণ এই ত্রিভুজের R কোণের সাথে সমান, যদি এরকম হয় তাহলে ত্রিভুজ দুটোকে আমরা ত্রিভুজ ABC এবং ত্রিভুজ PQR কে সদৃশ বলবো। ত্রিভুজ ABC এবং ত্রিভুজ PQR সদৃশ বা সদৃশকোণী, যেটা বলি না কেন আমরা, যে কোনো একটা বলতে পারবো,
সদৃশ কোণী হইলেই সদৃশ হয়, ঠিক আছে। এটা গাণিতিকভাবে এইভাবে লেখা হয়, ত্রিভুজ এ বি সি ত্রিভুজ সদৃশ সদৃশ সদৃশটাকে এইভাবে লেখা হয়, ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ পি কিউ আর, সিমিলার বা সদৃশ। তাহলে আশা করি আমরা সদৃশ বিষয়টা বুঝলাম, যে যদি দুইটা ত্রিভুজ এই যে এই ত্রিভুজের তিনটা কোণ, এক কোণের সাথে পি কোণ সমান হইল, বি কোণের সাথে কিউ কোণ, সি কোণের সাথে আর কোণ সমান হইল, তাহলে এই ধরনের ঘটনা হলে, এই ধরনের ব্যাপার ঘটলে আমরা ত্রিভুজ দুইটাকে কি বলবো? সদৃশ বলবো। ত্রিভুজ দুইটাকে কি বলবো? আমরা সদৃশ বলবো বা সদৃশ কোণী বলবো। সদৃশ কোণী হলে সদৃশ হবে। এখন সদৃশ হলে কি হবে সে ব্যাপারটা একটু জানতে হবে। দুটো ত্রিভুজ যদি সদৃশ হয়, দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় বা সদৃশ কোণী হয়, তাদের একটা গুরুত্বপূর্ণ একটা ধর্ম আছে, যেটা আমাদের এই উপাদ্যটা প্রমাণ করার জন্য কাজে লাগবে। আমি আবার বলছি বিষয়টা, যে দুটো ত্রিভুজ যদি সদৃশ হয়, তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ ধর্ম আছে, যেটা আমাদের এই উপাদ্যটা, পিথাগোরাসের উপাদ্যটা প্রমাণ করার জন্য লাগবে। এখন সেই গুরুত্বপূর্ণ ধর্মটা বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা কি, সেটা আমরা একটু জানার চেষ্টা করি, ঠিক আছে। সেই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা হলো যে, খেয়াল করো বিষয়টা, এই যে সেই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে, এই কোণ দেখো, এই কোণের সাথে এই কোণের বিপরীত বাহু হলো যে বিসি। এই যে এই কোণের বিপরীত বাহু হলো যে বিসি ডিভাইডেড বাই এই কোণের বিপরীত বাহু হলো যে বিসি। এদিকে পি কোণের বিপরীত বাহু হলো যে কিউআর ডিভাইড বাই কিউআর। তারপরে বি কোণের বিপরীত বাহু হলো যে এসি ডিভাইড বাই, তারপরে কিউ কোণের বিপরীত বাহু হলো যে পিআর। তারপর সি কোণের বিপরীত বাহু হলো যে এবি। তারপরে আর কোণের বিপরীত বাহু হলো যে পি কিউ। এটাই হলো যে আমাদের সেই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা যেটা বলছি, দুটো ত্রিভুজ যদি সদৃশ কোণী হয়, তাইলে তারা এই বৈশিষ্ট্য মেনটেন করবে, ঠিক আছে। অর্থাৎ সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর ভাগফল সমান হবে। দুটো ত্রিভুজ যদি কি হয়, সদৃশ কোণী হয় বা সদৃশ হয়, তাইলে তাদের সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর ভাগফল সমান হবে, সমান সমান কোণের। যেমন এই যে এই কোণের বিপরীত বাহু হলো যে বিসি, একইভাবে পি কোণের বিপরীত বাহু হলো যে, খেয়াল করে, কিউআর। আবার বি কোণের বিপরীত বাহু হলো যে এসি, কিউ কোণের বিপরীত বাহু হলো যে পিআর, আবার সি কোণের বিপরীত বাহু হলো যে এসি, ঠিক আছে। খেয়াল করে বিষয়টা, সি কোণের বিপরীত বাহু হলো যে এবি, তারপরে আর কোণের বিপরীত বাহু হলো যে পি কিউ, ঠিক আছে। তাইলে এটা হলো আমাদের সেই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা ত্রিভুজ দুটা যদি সদৃশ হয়, তাহলে সদৃশ কোণী ত্রিভুজ এই বৈশিষ্ট্যগুলো মেনটেন করে, ঠিক আছে। সদৃশ কোণী ত্রিভুজের বৈশিষ্ট্য বা সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য, যেটাই বলি না কেন, ত্রিভুজের ধর্ম বা বৈশিষ্ট্য, ধর্ম লিখতে পারি আমরা, বৈশিষ্ট্য লিখতে পারি, যেটা লিখি না কেন। অর্থাৎ দুটা ত্রিভুজ যদি সদৃশ্য হয়, তারা অবশ্যই এই বৈশিষ্ট্য মেনে চলবে, মেনটেন করবে, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটাকে এভাবে বলা হয় যে, দুটি ত্রিভুজ যদি সদৃশ্য হয়, তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়, ঠিক আছে। এটা এইভাবে বলা হয় এটাকে। তাহলে আমরা যে বিষয়টা জানলাম সহজ কথায়, যে দুইটা ত্রিভুজ যদি সদৃশ কোণী হয়, তাহলে তাদের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান কোণ, এই যে সমান কোণ, এ কোণ আর পি কোণ সমান, তাহলে এ কোণের বিপরীত বাহু হলো বিসি, পি কোণের বিপরীত বাহু হলো যে কিউআর। দেখছো, সমান সমান কোণের ভাগফলগুলো পরস্পর সমান হবে, সমান সমান কোণের ভাগফলগুলো, ঠিক আছে, সমান হবে, ঠিক আছে। তাহলে একইভাবে দেখো, বি কোণের বিপরীত বাহু হলো যে এসি, ঠিক আছে, এই যে এসি। তারপর কিউ কোণের বিপরীত বাহু হলো যে পিআর, ঠিক আছে। তারপর সি কোণের বিপরীত বাহু হলো যে এবি, সি কোণের বিপরীত বাহুটা কি, এবি, এই যে এবি।
আর কোণের বিপরীত বাহু হলো যে PQ। তাহলে আমরা যে বিষয়টা মনে রাখবো, তাহলে দুটো ত্রিভুজ যদি সদৃশ কোণী হয়, দুটো ত্রিভুজ যদি কি হয় সদৃশ কোণী হয়, তাহলে তাদের সমান সমান কোণের সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর ভাগফল সমান হবে। সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর ভাগফল পরস্পর সমান হবে। ঠিক আছে, বিপরীত বাহুগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, বা বিপরীত কোণগুলোর বাহুগুলোর ভাগফল সমান হবে। তাহলে কি বিষয়টা কি, যদি দুটো ত্রিভুজ সদৃশ কোণী হয় তাহলে তাদের সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর ভাগফল সমান হবে। আমি লিখছি এখানে, এই যে এটা মনে রাখবা, সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর ভাগফল সমান হবে। এটা হলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সমান হবে। এটা এখানে গাণিতিকভাবে লেখা আছে যে সমান সমান কোণের দুটি ত্রিভুজ সদৃশ কোণী হলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর ভাগফল সমান হবে। হ্যাঁ, বা ভাগফল বা ওটাকে অনুপাতও বলে। ঠিক আছে, বা সেটাকে আরো সুন্দর বা গণসংখ্যাভাবে বলা হয় যে দুটি ত্রিভুজ সদৃশ কোণী হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে, বা অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, বাহুগুলো কি হবে সমানুপাতিক হবে। ঠিক আছে, তাহলে আশা করি আমরা বিষয়টা বুঝতে পারলাম। তাহলে মনে রাখবা, এটা যদি দুটা ত্রিভুজ সদৃশ কোণী হয় তাহলে তাদের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান সমান কোণের, হ্যাঁ, এক কোণের বিপরীত বাহু হলো যে কি BC। ঠিক আছে, তারপরে P কোণের বিপরীত বাহু হলো যে Q1। এভাবে, হ্যাঁ, দেখি সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে। এই ধর্মটা আমরা ব্যবহার করব। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমাদের সদৃশ কোণী ত্রিভুজের ধারণাটা ক্লিয়ার। আমরা এখন আমাদের মূল উপাদ্যের দিকে যেতে পারি, যেটা পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রমাণ করতে চেয়েছি যে কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। আমরা এটা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে শুরু করি। সেজন্য আমাদের প্রথমে কি আঁকতে হবে, একটা চিত্র আঁকতে হবে। এটা কি আঁকতে হবে, একটা চিত্র আঁকতে হবে। আমরা একটা চিত্র আঁকি প্রথমে। খেয়াল করো বিষয়টা, চিত্র এঁকে নিতে হবে। আমি পাশে ডান পাশে আঁকি। এই যে একটা সমকোণী ত্রিভুজ আঁকতেছি। এই যে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এখন এটার নাম দিব আমি। ঠিক আছে, এটার নাম দেই ACB। তোমাদের বইয়ের সাথে মিল রেখে করার চেষ্টা করছি, শুধুমাত্র চিত্রের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করেছি, আর সব ঠিক আছে। তোমাদের বইয়ের চিত্রটা একটু এই যে প্রস্থ বরাবর দেয়া আছে। আমি সবকিছু ঠিকঠাক রেখে শুধুমাত্র চিত্রের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করেছি। ঠিক আছে, এই ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এটার জন্য আমরা এটা প্রমাণ করব, এটা সমকোণ। ঠিক আছে, আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। বিশেষ নির্বাচন, হ্যাঁ, মনে করি ABC সমকোণী ত্রিভুজের সি কোণটা সমকোণ, হ্যাঁ, সি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, যেটা লিখি না ABC সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, আমরা যেটা লিখি না কেন একই কথা। ঠিক আছে,
তাহলে যেহেতু সি কোণটার সমকোণ, তাহলে অতিভুজ হবে এবি। অতিভুজটা কি হবে? অতিভুজ এবি। অতিভুজ আমরা এবি ধরি, ঠিক আছে? অতিভুজ এবি ধরি এবং এটাকে আমরা সি হিসাবে দিই, ঠিক আছে? এটাকে আমরা সি হিসাবে দিই, হ্যাঁ একটু বড় করে লিখি আমি, সি হিসাবে দিই এটাকে, এটাকে সি হিসাবে দিই, এবি সমান সি, এটাকে সি হিসাবে নিলাম, ঠিক আছে? তারপরে বিসিটাকে আমরা, এই যে বিসি বাহুটা দেখতে পাচ্ছ, হ্যাঁ বিসি বাহুটার একটা নাম দেই, বিসি বাহুটাকে এ হিসেবে দিই, বিসি সমান এ নিলাম। তারপরে এসি সমান বি নিলাম, এসি সমান বি নিলাম, ঠিক আছে? তাহলে এগুলো আমাদের নেওয়া হইল। এখন আর কিছু কাজ আছে আমাদের, মাথা নেই। এখন আমরা আমাদের এগুলো নেওয়া হয়ে গেল। বিসি সমান এ, তারপরে এ বি সমান, হ্যাঁ এ বি সমান সি নিলাম এবং এসি সমান বি নিলাম। তাইলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে, তাহলে এসি সমান বি লিখে আমরা প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? যে এ বি স্কোয়ার অতিভুজের স্কোয়ার, এ বি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অর্থাৎ হ্যাঁ এই বিকে আমরা কি নিয়েছি? সি ধরেছি, অর্থাৎ সি স্কোয়ার সমান এসি, এসি কে আমরা কি ধরেছি? বি ধরেছি, বি স্কোয়ার প্লাস তারপরে বিসি কে কি ধরেছি? আমরা এ ধরেছি। এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। আমাদের বই এভাবে দেওয়া আছে কি, এই যে এটাকে সাদা লিখলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একই কথা, না এগুলো চলে এগুলো চলে, একই কথা। তো এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি শুরু করছি। শুরু করার আগে আমাদের একটু অঙ্কনের একটু কাজ আছে। অঙ্কনটা লিখে ফেলি। অঙ্কনে একটু কাজ আছে, সেটা হলো যে, এটা মনে রাখবা, যেখানে সমকোণ আছে, হ্যাঁ সবার সমকোণটা যেখানে তৈরি হয়েছে সেখান থেকে আমাদের অতিভুজের উপর একটা লম্ব আঁকতে হবে। সমকোণটা যেখানে তৈরি হয়েছে, সমকোণটা এখানে তৈরি হয়েছে, হ্যাঁ সমকোণটা এখানে তৈরি হয়েছে, আমাদেরকে যেটা করতে হবে, চিত্র যেভাবেই থাকুক, যে ওরিয়েন্টেশনে থাকুক না কেন, যেভাবে থাকুক না কেন, সমকোণ যেখানে তৈরি হয়েছে বা সমকোণের শীর্ষবিন্দুটা থেকে, এখানে এই সি বি কোণটার সমকোণের শীর্ষবিন্দু হলো সি, এই মানে সমকোণটা এখানে তৈরি হয়েছে, এখান থেকে অতিভুজের উপর একটা লম্ব আঁকতে হবে। তাহলে কি বিষয়টা মনে রাখতে হবে আমাদের কিভাবে? যে সমকোণটা যেখানে তৈরি হয়েছে সেখান থেকে বা সেই বিন্দু থেকে অতিভুজের উপর একটা লম্ব আঁকতে হবে। তাহলে আমরা একটা লম্ব আঁকি, একটা লম্ব আঁকলাম, ঠিক আছে? যেখানে সমকোণটা তৈরি হয়েছে, হ্যাঁ সেখান থেকে অতিভুজের একটা লম্ব আঁকলাম। এই অংশটার নাম দিলাম ডি, আর এই অংশটার নাম দিলাম ই, এই যে, ঠিক আছে? তাহলে অঙ্কনের একটু বিষয়টা একটু বলে দিই আমরা। সি বিন্দু থেকে, কারণ সি বিন্দুতে সমকোণটা তৈরি হয়েছে, সি বিন্দু থেকে অতিভুজ, এই যে অতিভুজ এ বি এর উপর সমকোণ তৈরি হয়েছে, এখান থেকে অতিভুজ এ বি এর উপর, থেকে অতিভুজ
এ বি এর উপর লম্ব চিহ্ন দিয়েছি। তোমার লম্ব চিহ্ন অবশ্যই দিবে, এখানে যেহেতু এখানে সমকোণ তৈরি হয়েছে এখানে লম্ব চিহ্ন দিলাম, এখানে লম্ব চিহ্ন দিয়েছি। অতিভুজ এ বি এর উপর আমরা এই লম্ব, এখানে যে লম্ব আঁকলাম এটার নাম দিয়ে আমরা এইচ, নামটা কি দিব, এইচ দিলাম নাম, ঠিক আছে। এ বি এর উপর সিএইচ লম্ব অঙ্কন করি, সিএইচ লম্ব অঙ্কন করি। ঠিক আছে, এ বি অতিভুজ। এখন এখানে যে লম্বটা অঙ্কন করলাম, সিএইচ লম্বটা যে অঙ্কন করলাম, দেখো এখন অতিভুজটা দুইটা অংশে বিভক্ত হয়েছে। এই বি অতিভুজটা এদিকে ডি অংশ আর এদিকে ই অংশ ধরে নিলাম আমরা, ঠিক আছে। দেখো আবার বলে বিষয়টা, এখানে যে একটা লম্ব আঁকলাম আমরা এ বির উপর, সিএইচ লম্বটা এখানে অতিভুজটা দুইটা অংশে, এই একটা অংশ এই একটা অংশ, এই একটা অংশ এই একটা অংশ। এই অংশের নাম দিলাম ডি, এই অংশের নাম দিলাম ই, এই অংশের নাম দিলাম ডি, এই অংশের নাম দিলাম ই, ঠিক আছে। অঙ্কন করি, লিখি এ বি অতিভুজ এইচ বিন্দুতে, এ বি অতিভুজ এইচ বিন্দুতে ডি ও ই অংশে বিভক্ত হলো, ডি এবং ই অংশে বিভক্ত হলো। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো বিষয়টা। তাহলে আমরা বিশেষ নিবন্ধটা বলে দিয়েছি, দেখে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণটা সমকোণ, ঠিক আছে। সি কোণটা হলো কি সমকোণ, বা সি কোণটা 90 ডিগ্রি, মানে এই সি বি কোণটা সমকোণ, এই সি বি কোণটা সমকোণ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কি, এই যে এ বি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, যেখানে এ বিটা হলো অতিভুজ আর এটাকে আমরা লম্ব চিন্তা করতে পারি, এটাকে ভূমি চিন্তা করতে পারি, এটা লম্ব এটা ভূমি, এই বিটা অতিভুজ, এটা আমার মাথায় রাখবো। যেহেতু এটা সমকোণে বিপরীত অবস্থান করে, সমকোণে বিপরীত অবস্থান করে, তাহলে এ বিটা অতিভুজ। তাহলে এ বি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আর আমরা এ বি এর, এ বি কে আমরা সি দিয়ে প্রকাশ করেছি, এ বির মানকে এ বি দৈর্ঘ্যকে সি দিয়েছি, তাহলে সি স্কয়ার সমান, তারপরে এ সি দৈর্ঘ্যকে বি দিয়েছি, বিসি দৈর্ঘ্যকে এ দিয়েছি, তাহলে সি স্কয়ার সমান বি স্কয়ার প্লাস এ স্কয়ার, বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আমাদের প্রমাণ করতে হবে। সেটার জন্য আমাদের অবশ্যই সদৃশী কোণী ত্রিভুজ দিয়ে প্রমাণ করার জন্য, সদৃশী কোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ করার জন্য আমাদের অবশ্যই যেখানে সমকোণটা তৈরি হয়েছে ওখান থেকে অতিভুজের উপর একটা লম্ব আঁকতে হবে, ঠিক আছে। সমকোণটা যে বিন্দুতে তৈরি হয়েছে, সমকোণটা সি বিন্দুতে তৈরি হয়েছে, সেই সি বিন্দু থেকে অতিভুজ এ বির উপর, অতিভুজের উপর, ঠিক আছে। সমকোণটা যেখানে তৈরি হয়েছে, যে বিন্দুতে তৈরি হয়েছে, আমাদের এখানে সি বিন্দু রয়েছে, সি বিন্দু থেকে অতিভুজ, অতিভুজের উপর আমরা একটা সিএইচ লম্ব এঁকেছি। তাহলে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, যেখানে সমকোণটা তৈরি হয়েছে সেই বিন্দু থেকে অতিভুজের একটা লম্ব আঁকতে হবে, লম্ব এঁকে নিয়েছি সিএইচ। এতে করে অতিভুজটা দুটো অংশে বিভক্ত হয়েছে, এই একটা অংশ এই একটা অংশ, ঠিক আছে। এইচ একটা অংশ, এইচ অংশের নাম দিলাম আমরা ডি, এবং বিএইচ অংশের নাম দিলাম ই। তাহলে এই অংশটার নাম ডি, এই অংশটার নাম হলো ই, ঠিক আছে। আমাদের তাহলে বিশেষ নির্বাচন এবং অঙ্কনের কাজ শেষ। আমি এগুলো মুছে দিচ্ছি, আমি প্রমাণে চলে যাচ্ছি সরাসরি। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, আমি একটু লিখে রাখি। আমাদের প্রমাণ করতে হবে যে সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখন সরাসরি প্রমাণে চলে যাব। এগুলো মুছে দিয়ে, এগুলো আমার দরকার নাই। প্রমাণে চলে যাচ্ছি আমরা সরাসরি, খেয়াল করে বিষয়টা। আমরা এখন সরাসরি প্রমাণে চলে যাব। দেখো প্রমাণের জন্য আমরা যে কাজটা প্রথমে করব, এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছ ত্রিভুজ এবিসি হলো প্রধান ত্রিভুজ। এখানের মধ্যে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। প্রধান ত্রিভুজ হলো এবিসি, প্রধান ত্রিভুজ হলো কি আমাদের এবিসি। এখানে একটা ত্রিভুজ একটা ত্রিভুজ তৈরি হয়েছে। আমরা প্রথমে যে কাজটা করব, এই ত্রিভুজটা আর প্রধান ত্রিভুজটা নিব, ঠিক আছে।
প্রমাণ ত্রিভুজ BCH এবং ত্রিভুজ ABC, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা এই দুইটা ত্রিভুজকে আমরা চেষ্টা করবো যে সদৃশ কোণে প্রমাণ করার। ঠিক আছে, আমরা আসলে যে কাজটা করতে চাচ্ছি ত্রিভুজ ABC এবং ত্রিভুজ BCH কে আমরা চেষ্টা করবো যে সদৃশ কোণে প্রমাণ করার। নিশ্চয়ই তোমাদের আমি একটু আগে বলেছি বিষয়গুলো বা ব্যাপারগুলো মনে আছে। দুটো ত্রিভুজ যদি সদৃশ কোণে হতে হয় অবশ্যই অবশ্যই। এখন কথা হলো সদৃশ কোণে কেন প্রমাণ করবো আমরা? সদৃশ কোণে এই জন্যই প্রমাণ করবো, সদৃশ কোণে ত্রিভুজের যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কথা আমরা বলেছি, সেই বৈশিষ্ট্যটা আমরা এখানে প্রমাণ করার জন্য কাজে লাগাবো। ঠিক আছে, প্রমাণ করার জন্য কাজে লাগাবো যে সেজন্য আমাদের এই যে এই দুইটা ত্রিভুজ BCH এবং ত্রিভুজ ABC আমরা সদৃশ কোণে প্রমাণ করবো। কারণ সদৃশ কোণে যদি প্রমাণ করতে পারি তাহলে সদৃশ কোণ ত্রিভুজের যে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আমরা একটু আগে আলোচনা করেছি সেটা আমরা এখানে প্রয়োগ করতে পারবো, যেটা আমাদের প্রমাণের জন্য সহায়ক হবে বা প্রমাণ করতে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই ত্রিভুজটা ত্রিভুজ ABC সদৃশ কোণে প্রমাণ করতে চাই তাহলে ত্রিভুজ BCH এর এবং ত্রিভুজ ABC এর মধ্যে তিনটা কোণ কি করতে হবে? সমান করে নিতে হবে। হ্যাঁ, যে কোনো তিনটা কোণ কি করতে হবে? সমান করতে হবে। দেখো খেয়াল করো বিষয়টা, আমি এটাকে 1 নম্বর ধাপ হিসেবে দিই। হ্যাঁ, ত্রিভুজ BCH এবং কি ত্রিভুজ ABC এর খেয়াল করো বিষয়টা। আমরা প্রথমে দেখো ত্রিভুজ BCH এর মধ্যে BHC এই কোণটা কিন্তু সমকোণ। তাহলে BHC কোণ সমান ACB কোণ। ACB কোণটাও কিন্তু সমকোণ আমরা জানি, কোণ ACB পাশে লিখে দিতে পারো সমকোণ বলে। ঠিক আছে, সমকোণ বলে কি হয়েছে? সমান হয়েছে। তারপর এটা গেল। এখন আমরা দেখি আরো কি কোণ সমান করা যায়। ঠিক আছে, দেখো এই CBH কোণটা, এই CBH কোণটা, CBH কোণ সমান, দেখো CBH কোণ আর ABC কোণটা, CBH কোণ মানে B কোণ, ABC কোণ মানে B কোণ। দেখো খেয়াল করো বিষয়টা, CBH কোণ মানে B কোণ, আবার ABC কোণ মানে B কোণ। দুইটা মূলত B কোণকে প্রকাশ করে, দুইটা মূলত কি একই কোণ B কে বোঝায়। CBH B কোণ, ABC কোণ B কোণ। ঠিক আছে, তাহলে দুইটা কোণ সমান হবে সাধারণ কোণ বলে, আমরা লিখি দিই সাধারণ কোণ বলে। এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা কোণ সমান হয়ে গেছে, দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা কোণ সমান হয়ে গেছে। তাহলে অবশিষ্ট কোণ দুইটা কি হয়ে যাবে? অবশিষ্ট কোণ যে আছে ওই কোণ দুইটা কি হয়ে যাবে? পরস্পর সমান হয়ে যাবে। অবশিষ্ট কোণ কি কি আছে এখানের মধ্যে? অবশিষ্ট কোণ খেয়াল করো বিষয়টা, অবশিষ্ট কি আছে? আমরা BHC নিয়ে ফেলছি, CBH নিয়ে ফেলছি, তাহলে BCH আছে, BCH অবশিষ্ট BCH। এই ত্রিভুজের জন্য অবশিষ্ট কোণ আছে যে আমাদের, আমরা এই কোণ নিয়ে ফেলছি, এই কোণ নিয়ে ফেলছি। তাহলে এখানে থাকবে দেখি এই যে কোণটা, এই যেটা BCH সমান, তারপরে এই ত্রিভুজের মধ্যে কি কোণ আছে? আমরা এই ত্রিভুজে ABC ত্রিভুজে B কোণ নিয়ে ফেলছি, ACB কোণ নিয়ে ফেলছি, তাহলে BAC কোণটা আছে, অবশিষ্ট BAC কোণ। তাহলে হ্যাঁ, অবশিষ্ট দুটো কোণ কি সমান হয়ে যাবে। আমি বিষয়টা একটু করে আবার বলি, এই কোণটা, এই দুইটা কোণ সমান হচ্ছে সমকোণ বলে, কারণ BHC কোণটা এবং ACB কোণটা সমকোণ। হ্যাঁ, ACB কোণটা সমকোণ, এটা আমাদের দেয়াই ছিল। BHC কোণটা এখানে যেহেতু লম্ব আঁকছি তাহলে BHC কোণটা সমকোণ হয়েছে। CBH কোণ আর ABC কোণ, হ্যাঁ দুইটা, এই দুইটা ABC কোণ আর CBH কোণ দুইটা একই কি সাধারণ কোণ। ঠিক আছে, দুইটা কি একই কোণ বোঝায়। CBH আর ABC কোণটা কিন্তু ভিন্ন ভিন্ন কোণটা B কোণকে বোঝায়, সে কারণে সমান হয়ে গেছে। এখন দুটো ত্রিভুজের মধ্যে যখন
এই যে একটা কোণ সমান হয়ে গেছে, তাহলে অবশিষ্ট কোণ দুইটা পরস্পর অবশ্যই কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এই দুইটা কোণ আমরা এটা সমান হয়ে গেছে, এটা সমান হয়ে গেছে, কারণ আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবিসি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার এই যে বিসিএইচ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। যেহেতু পরিমাপটা নির্দিষ্ট, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাইলে দুইটা কোণ যখন সমান হয়ে গেছে অবশিষ্ট কোণটা অবশ্যই সমান হবে। সেটা ক্যালকুলেশনে আমরা প্রমাণ করে দেখাইতে পারি, কিন্তু সেটা দেখাতে গেলে আমাদের প্রমাণটা অনেক লম্বা হয়ে যাবে, কাজটা ভিডিওটা লেকচারটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, এতে করে তোমাদের ধৈর্যচ্যুতি করতে পারে, আমি সেটার দিকে যাচ্ছি না। তো যে বিষয়টা তোমরা মাথায় রাখবা, যেহেতু ত্রিভুজের যে কোনো ত্রিভুজের আমরা জানি যে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে, 100 যেহেতু 80 ডিগ্রি, তাহলে যেহেতু আমরা দুইটা কোণ সমান পাই গেছি, একটা সমান পাই গেছি, তাহলে অবশিষ্ট যে কোণটা আছে এই ত্রিভুজের মধ্যে, এবিসি ত্রিভুজে একটা কোণ রয়ে গেছে, তারপরে এই ত্রিভুজের মধ্যেও কি, অর্থাৎ বিসিএইচ ত্রিভুজের মধ্যে একটা কি অবশিষ্ট কোণ রয়ে গেছে, এই অবশিষ্ট কোণ দুটো কি হবে, পরস্পর সমান হয়ে যাবে, ঠিক আছে। এটা স্বাভাবিক বিষয়, যেহেতু কোণটা কি নির্দিষ্ট। আমি মনে করো আমি একটা উদাহরণ দিয়ে তোমার দেখাতে চাই। মনে করো যে XYZ তিনজন ব্যক্তি আছে, XYZ তিনটা ব্যক্তি আছে। এখন তিনটা মনে করো যে কি বস্তু আছে, একটা হলো যে একটা তিনটা গাড়ি আছে, একটা বাস আছে, একটা মোটরসাইকেল আছে, আর একটা ধরলাম কার বা ট্রাক আছে, কথার কথা ট্রাকই ধরলাম আমি। এখন এদের মধ্যে এই তিনটা কি জিনিস, যে তিনটা গাড়ি, একটা বাস, একটা মোটরসাইকেল, একটা ট্রাক, হ্যাঁ। এখন কেউ চাইবে যে বাস, দেখা যাবে দুইজনে বা তিনজনে বাস নিতে চাইবে, অথবা দুইজনে ট্রাক নিতে চাইবে, মোটরসাইকেল কেউ নিতে চাইবে না, যেহেতু তার দাম কম। ওটা যেহেতু কি দাম কম, মোটরসাইকেল কম নিতে চাইবে। বাস অথবা ট্রাক যেহেতু দাম বেশি, দেখা যাচ্ছে কি অনেকে কি বাস এবং ট্রাক নিতে চাইবে। এখন কি করা হলো, লটারি করা হলো। লটারিতে দেখা গেল যে এক্স ব্যক্তিটা পাইলো যে ট্রাক, ঠিক আছে। এখন ট্রাক তো চলে গেছে, ট্রাক শেষ। এই দুইটার মধ্যে অনেকের মধ্যে আছে আমাদের ওয়াই আর জেড। এখন দেখা গেল যে বাস আর মোটরসাইকেল নিয়ে এই দুজনের মধ্যে লটারি হইলো। দেখা গেল যে ওয়াই পাইলো যে, হ্যাঁ ওয়াই পাইলো, দেখা গেল যে বাস লটারিতে। এখন জেডের জন্য কি বাস তো পাই গেছে, জেডের জন্য কি লটারির প্রয়োজন আছে? জেডের জন্য তো লটারির প্রয়োজন নাই, কারণ জেডের জন্য অবশিষ্ট একটাই আছে, সে মোটরসাইকেল পাবেই। আমি আবার বলি বিষয়টা, তিনটা গাড়ি ছিল, এখন তিনজন ব্যক্তি ছিল, এবং কে কোনটা পাবে সেটার জন্য তো আসলে বলা সম্ভব না। সবাই দেখা যাবে, সবাই যেহেতু বাসের দাম বেশি বাস নিতে চাইবে, অথবা ট্রাকের দাম বেশি ট্রাক নিতে চাইবে, মোটরসাইকেল কেউ নিতে চাইবে না। তো এদের মধ্যে লটারি করা হলো, লটারিতে দেখা গেল তো এক্স ট্রাক পাইলো, তাহলে ট্রাক শেষ। এখন এই দুইটার মধ্যে ওয়াই আর জেডের মধ্যে লটারি হলো, বাস আর মোটরসাইকেল, দেখা গেল যে ওয়াই বাস পাইছে, তাহলে জেডের জন্য কি লটারির প্রয়োজন আছে? না, যেহেতু কি ওয়াই বাস পাই গেছে, জেড অটোমেটিক্যালি তাকে মোটরসাইকেল নিতেই হবে, বা মোটরসাইকেল সে পাবেই, কারণ অন্য কোনো কিছু পাওয়ার সুযোগ নাই। আমি এই উদাহরণটা এই জন্যই দিলাম যে যেহেতু এখানে তিনটা বস্তু নির্দিষ্ট এবং তিনটা ব্যক্তি নির্দিষ্ট, তিনটা ব্যক্তি নির্দিষ্ট, তিনটা বস্তু নির্দিষ্ট, তাহলে দুইজনের জন্য কি করতে হয়েছে, লটারি করতে হয়েছে। তৃতীয় জনের জন্য লটারির প্রয়োজন হয় নাই। এক্স এর জন্য লটারি করে ট্রাক পাওয়া গেছে, ওয়াই এর জন্য লটারি করে কি এই যে আমার বাস পাইলাম, যেটার জন্য একটা বস্তু আছে সেটা পাবে। ঠিক একইভাবে দুইটা ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ বিসিএইচ এর মধ্যে আমরা দেখালাম যে বিএসি আর এসিবি কোণ সমান হয়েছে, সিবিএস এবিসি কোণ সমান হয়েছে, কারণ আমরা লিখে দিছি। এখন অবশিষ্ট কোণ আছে এই ত্রিভুজে বিসিএইচ, হ্যাঁ, আর এই ত্রিভুজে আছে বিএসি, বিসিএইচ আর বিএসি সমান আছে, তাহলে অবশ্যই দুইটা কোণ সমান হবে, কারণ তাদের এই যে কি তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি নির্দিষ্ট। আমরা জানি তিন কোণের পরিমাপ কত, 180 ডিগ্রি বা 2 সমকোণ। সেই জন্য দুইটা কোণ যদি পরস্পর সমান হয়ে যায়, তাহলে অবশিষ্ট কোণ এই দুইটা অবশ্যই অটোমেটিক্যালি কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে গেল, তাহলে একটু হয়ে গেল। আমরা এবার পরবর্তীতে যাই, এগুলো আমাদের বাস ট্রাক দরকার নাই, বাস ট্রাক নিয়ে খেলাধুলো অনেক হয়েছে আমাদের। আমরা এবার অঙ্কের দিকে চলে আসি। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এই ত্রিভুজ আর এই ত্রিভুজের তিনটা কোণ পরস্পর সমান হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ত্রিভুজ বিসিএইচ এবং ত্রিভুজ এবিসি
সদৃশ কোণী, যে তিন কোণ সমান সদৃশ কোণী, তাই সদৃশ লিখে দিতে পারে, বা সদৃশ কোণী বা শুধু সদৃশ লিখে দিলেও হবে, এই কথা। তাই সদৃশ, যেহেতু এখন এই দুইটা ত্রিভুজ সদৃশ কোণে হয়ে গেছে বা সদৃশ হয়ে গেছে, আমরা সদৃশ কোণী ত্রিভুজের যে ধারণাটা আছে আমরা সেটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং খেয়াল করে বিষয়টা, লিখতে পারি যে এখন ওই যে যদি দুটি ত্রিভুজ সদৃশ কোণে হয় বা সদৃশ হয়, তাইলে তাদের সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর ভাগফল পরস্পর সমান হবে। হ্যাঁ, দুটি ত্রিভুজ যদি কি হয় সদৃশ কোণে হয়, তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর ভাগফল পরস্পর সমান হবে। তাইলে আমরা শুরু করি এখান থেকে, খেয়াল করে বিষয়টা। প্রথমে বিএসসি কোণ, বিএসসি কোণ, বিএসসি কোণের বিএসসি কোণ, বিএইচসি কোণ, বিএসসি কোণের বিপরীত বাহু হলো যে এ, মানে বিসি মানে এ। বিএসসি কোণের বিপরীত বাহু হলো যে কি এ, আমরা লিখতে পারি যে এ। ঠিক আছে, বিএইচসি কোণ, এই যে বিএসসি কোণের বিপরীত বাহু হলো যে এটা, এই যে কোণ, তাহলে এইদিকে বাহু, এই বিপরীত বাহু এটা। তারপরে বিএসসি কোণ, এসিবি, এই ত্রিভুজ এসিবি কোণ, খেয়াল করো বিষয়টা, এসিবি কোণ, এসিবি কোণের বিপরীত বাহু হলো যে এবি, এসিবি কোণের বিপরীত হলো যে এবি। ঠিক আছে, এটা এটা সি কোণ, বিপরীত বাহু হলো এটা, তাহলে এবি, এবি কে আমরা কি দিয়ে লিখছিলাম, সি দিয়ে লিখছিলাম। ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে। তারপর আসি আমরা, এটা গেল। এখন এই যে এটাতে আসি, এখন এটাতে আসি আমরা সিবিএইচ, 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 বি কোণ, বি কোণের বিপরীত বাহু হলো যেটা, এই যেটা বি কোণ, এটা বিপরীত বাহু এটা সিএইচ। তাহলে সিএইচ লিখলাম, নিচে এবার আসে, নিচে এবিসি, খেয়াল করো এবিসি কোণ, এবিসি কোণ, এই বি কোণের বিপরীত বাহু হলো এটা এসি বাহু। আবার দেখো এবিসি কোণের বিপরীত বাহু হলো যেটা এসি, এসি কে বি দিয়ে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এসি কি দ্বারা প্রকাশ করা হয়েছে, বি দিয়ে, সমান। এবার এটা আছে না বিসিএইচ, অবশিষ্ট বিসিএইচ, বিসিএইচ, ঠিক আছে, বিসিএইচ, সি কোণ, এই যে সি কোণটা এখানে বিসিএইচ, বিসিএইচ কোণ, এই যে, তাহলে এটার বিপরীত বাহু হলো এটা, এই যে এটা, মানে বিএইচ। ঠিক আছে, বিসিএইচ, বিসিএইচ কোণের বিপরীত বাহু হলো এটা, মানে বিএইচ। তো বিএইচ কে তো আমরা ই দিয়ে প্রকাশ করছি, ই দিয়ে, অংশটা একটু ই দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, একটুকে ই দিয়ে প্রকাশ করছি, বিসিএইচ কোণের বিপরীত বাহু, বিএইচ যেটাকে ই দিয়ে প্রকাশ করছি। তারপর আছে বিএসি কোণ, বিএসি কোণ, বিএসি কোণ, বিএসি কোণের এসি কোণ, বিএসি কোণ মানে এই কোণ, এই কোণের বিপরীত বাহু হলো যে বিসি, এই কোণের বিপরীত বাহু হলো যে কি, এটা চিন্তা করলে হবে না আবার, কারণ এটা কিন্তু এবিসি ত্রিভুজের বাহু না। এবিসি ত্রিভুজের বাহু হলো যেটা, এই যে এটা, মানে এবিসি ত্রিভুজের বাহু হলো কি, আমরা জানি যে এবি, এসি, বিসি, এটা কিন্তু এটার মধ্যবর্তী বাহু, ত্রিভুজের বাহু হিসেবে ধরা যাবে না। ঠিক আছে, তো তাহলে এই কোণের বিপরীত বাহু হলো যে বিসি। ঠিক আছে, এই যে এই কোণ, তার বিপরীত বাহু হলো কোনটা, এই যে এদিকে উপরের দিকে অপোজিটে, তাহলে হলো কি বিসি। তাহলে বিসি কে আমরা কি দিয়ে প্রকাশ করছি, এই দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, তাহলে একটু লেখা শেষ। আমরা এটাকে কি দিয়ে লিখতে পারি, বা দিয়ে। খেয়াল করো বিষয়টা, আমাদের এই যে এইটা, যে এখানে যেহেতু সিএইচ চলে আসছে, আমাদের প্রমাণের দরকার। দেখো আমাদের প্রমাণে কি আছে, এই যে আমরা এটা প্রমাণ করতে যাই, সিএবি, এই সিএইচ, এটা আমাদের কোনো কাজে লাগবে না, তাহলে এটা আমরা নিচ্ছি না, কারণ সিএইচ থাকলে আমাদের এখানের মধ্যে ঝামেলা হয়ে যাবে। এই সিএইচ কে আমরা রিপ্লেস বা অপসারণ কিছু করতে পারবো না, তাহলে এটা আমাদের কোনো কাজের নামে এটা নিব না। আমরা নিব যে এখানে দেখো এসি আর ইডি, ঠিক আছে, এটা নিব, কারণ সিএইচ থাকলে এখানে দুই অক্ষরের বন্ধনের কোনো কাজ নাই, এটা নিব না আমরা, এ বাই সি। তোমাদের মাথায় আবার আমাদের প্রশ্ন আসতে পারে যে আমাদের প্রমাণিত ইও নাই, তাহলে এটা কেন নিচ্ছি, ই থাকলেও সমস্যা নেই, ই পরবর্তী রিপ্লেস হয়ে যাবে। ই দেখা যাবে যে এই যে এগুলা সি এ বি রূপান্তরিত হয়েছে, সি আর এ বিতে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে, ই
ই থাকলে সমস্যা নাই, কারণ ই এখানে নাই ঠিক আছে, কিন্তু সেটা রিপ্লেস হয়ে যাবে, এটা সি অথবা এগুলোতে রিপ্লেস হয়ে যাবে, কিন্তু সিএসটা রিপ্লেস হয় না, সেজন্য আমরা এটা নিব না। আমরা নিচ্ছি কি এ বাই সি সমান ই বাই এ, এই যদি এটা বাদ দিয়ে নিচ্ছি, কারণ এটা আমাদের প্রমাণে কোনো কাজ আসবে না, উপকার আসবে না, বরঞ্চ ঝামেলা তৈরি করবে। হ্যাঁ, কারণ সেজন্য আমরা এটা নিই না, এ বাই সি সমান ই বাই এ। এটাকে যদি আমরা একটু সরল করি, ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ, এটাকে যদি আমরা একটু সরল করি আর গুণন করি, ঠিক আছে, আমি উপরে লিখতেছি, এখানে আর লিখতেছি না, এটাকে যদি আমরা আর গুণন করি তাহলে আমরা পাবো যে এই যে কোনাকুনি গুণ, এ গুণ সি গুণ, তাহলে এ স্কোয়ার সমান এ গুণ করলে কি হবে, এটার সাথে এটা গুণ, বা এ গুণ এ সমান সি গুণন ই, বা এ স্কোয়ার সমান সি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এটাকে আমি এখানে লিখে রাখি 1 নম্বর সমীকরণ দিয়ে, পাশে এখানে যেহেতু এখানে মুছে ফেলবো, এ স্কোয়ার সমান সি 1 নম্বর সমীকরণ দিয়ে লিখে রাখলাম। তাহলে এগুলো আশা করি ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো। এগুলো মুছে দিই, এগুলো দরকার নেই। এবার আমরা ত্রিভুজ এ বি সি এবং বিসিএস নিয়েছিলাম, এবার আমরা ত্রিভুজ এ বি সি এবং এসিএস নিব। আবার এটাকে আমরা 2 নম্বর ধাপ দিতে পারি, ঠিক আছে, এটাকে আমরা 2 নম্বর ধাপ দিলাম। এখন ত্রিভুজ এ বি ত্রিভুজ এসিএস এবং ত্রিভুজ এবিসি নিব। ত্রিভুজ এসিএস এবং ত্রিভুজ এবিসি, ব্যাপারগুলো আগের মতো, ঠিক আছে, এখন ব্যাপারগুলো আগের মতো, খেয়াল করো বিষয়টা, এখন আমাদের ব্যাপারগুলো আগের মতো, এখন আর তেমন জটিলতা নাই, আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। খেয়াল করো বিষয়টা, এএসসি, এই যে এএসসি, এটা কিন্তু সমকোণ, যেহেতু এটাকে এদিকে লম্ব আঁকা হয়েছিল, তাহলে এএসসি কিন্তু সমকোণ। আমরা লিখি এএসসি কোণ সমান এসিবি কোণ, কারণ এসিবি কোণটাও সমকোণ, পাশে লিখে দিই সমকোণ বলে। তোমরা কিন্তু পরীক্ষা অবশ্যই সাইন গুলো লিখবা, ঠিক আছে। এখন দেখো এই যে এই কোণটা এইচএসি কোণটা, দেখো এইচএসি কোণ সমান, খেয়াল করো বিষয়টা, বিএসি কোণ, এই কোণটা কিন্তু উভয় ত্রিভুজের মধ্যে সাধারণ কোণ, কারণ এখানের মধ্যে উভয় ত্রিভুজের মধ্যে দেখো এইচএসি এবং বিএসি, এই যে এই কোণটা কিন্তু আছে, এই যে এই কোণ দেখতে পাচ্ছ, এই যে এই কোণটা, এইচএসি কোণ বিএসি কোণ, এইচএসি কোণ মানে এই কোণটাই বোঝাচ্ছে, আবার বিএসি কোণ দিয়ে এই কোণটাই বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা এই দুইটা কোণ সমান হয়ে গেল, কি কারণ, সাধারণ কোণ বলে, পাশে আমরা সাইড দিতে পারি সাধারণ কোণ বলে। তোমাদের বইয়ে এই অংশটা অনুরূপভাবে লিখে দিছে। এখন অনুরূপভাবে করতে গেলে একটু ঝামেলা তৈরি হয়, অনুরূপভাবে করতে গেলে যখন তোমরা এই ধরনের একটা সম্পর্ক আনতে চাইবা, তখন আসলে কোনটার সাথে কিভাবে করতে হবে এটা হজবল সৃষ্টি হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। আমি সেজন্য অনুরূপভাবে করাই নাই, ঠিক আছে। তোমাদের বই অনুরূপভাবে করে দিয়েছে, অনুরূপভাবে করতে গেলে দেখবা যে তোমরা পারতেছো না, কিভাবে কোনটা থেকে কিভাবে হচ্ছে, হ্যাঁ, কোনটার সাথে কোনটা নিতে হবে, কিভাবে করতে হবে, এটা মারাত্মক ঝামেলা তৈরি করতেছে। সেজন্য আমি অনুরূপভাবে করাই না, আমি ডিটেল করাচ্ছি, তোমাদের বই অনুরূপভাবে করে দিচ্ছে, তো তোমরাও অনুরূপভাবেই করবে না, কারণ অনুরূপভাবে করলে তোমরা কি ঝামেলায় পড়ে যাবা, যে কোনটার সাথে কোনটা নিতে হবে, কোন কোনের সাথে কোন কোন নিব, কোনটার সাথে কোন কোন নিব, কোন বাহুর সাথে কোন বাহু নিব, ঝামেলা হয়ে যাবে, প্রয়োজন নাই, এই সামান্য কাজ, তার জন্য অনুরূপভাবে লেখার দোকানে এটা করে নিবা। তাহলে এটা লিখলাম। এখন আমাদের দুইটা কোণ সমান হয়ে গেছে, এই কোণ আর এই কোণ, দুই ত্রিভুজের মধ্যে, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এসিএইচ এর মধ্যে, হ্যাঁ, এই যে এই কোণ আর এই কোণ সমান হয়ে গেছে। তাহলে একটা অবশিষ্ট কোণ আছে, তাহলে আমরা লিখে দিই অবশিষ্ট কোণটা। আমরা একটু আগে এটা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি যে দুইটা ত্রিভুজের যদি এরকম 2 জোড়া কোণ সমান হয়ে যায়, তাহলে অবশিষ্ট কোণ 1 জোড়া কোণ অবশ্যই সমান হবে। 2 জোড়া কোণ সমান হয়ে গেছে, তাহলে অবশিষ্ট 1 জোড়া কোণ অবশ্যই কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আমরা এই যে খেয়াল করার বিষয়টা, এখানের মধ্যে এই যে বিষয়টা দেখো, এইচসি কোণ নিয়েছিলাম, এটা হয়ে গেছে, আমি লাল রং দিয়ে দেখাই, এটা হয়ে গেছে, এটা নিয়ে ফেলছি,
তারপরে এসি বি কোণ, সি কোণ নিয়ে ফেলছি, এখানে দাগ দিচ্ছি না আমি, সি কোণটাও নিয়ে ফেলছি। তারপরে এই কোণ, এটাও নিয়ে ফেলছি। তাহলে আরেকটা কোণ রয়ে গেছে দুই ত্রিভুজের মধ্যে অবশিষ্ট, যেটা আমরা লেখা হয় নাই, এসিএইচ কোণ অবশিষ্ট, এসি, এটা বাকি ছিল। কারণ এই যে এটা লেখা হয়ে গেছে, এই ত্রিভুজ, এটা দুই ত্রিভুজের মধ্যে আছে, এই কোণটা এটা লেখা হয়ে গেছে। হ্যাঁ, এসি এবং বিএসি এবং এইচসি এই ত্রিভুজে, আর এই ত্রিভুজে এসিবি এটাও লেখা হয়ে গেছে। আর এখন এসিএস কোণ বাকি হয়ে গেছে। আর এই ত্রিভুজে আছে অবশিষ্ট, ওই ত্রিভুজে ছিল এসিএইচ, আর এই ত্রিভুজে আছে অবশিষ্ট। হ্যাঁ, খেয়াল করে বিষয়টা, আমরা এই কোণটা নিয়ে ফেলছি, এসিবি কোণ নিয়ে ফেলছি, এবিসি কোণটা নেওয়া হয়নি, অবশিষ্ট এবিসি কোণ। তাহলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এসিএস এর মধ্যে আমরা তিনটা করে কোণ, মানে 3 জোড়া কোণ সমান পাই গেছি। ঠিক আছে, সমান যেহেতু হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি যে কি, যেহেতু ত্রিভুজ এসিএইচ এবং ত্রিভুজ এবিসি 3 জোড়া কোণ সমান হয়ে গেছে। কথা বোঝা গেছে? 3 জোড়া কোণ সমান হয়ে গেছে, এই ত্রিভুজের এই কোণ, এই ত্রিভুজের এই কোণ, এই ত্রিভুজের এই কোণ। ঠিক আছে, 3 কোণ সমান হয়ে গেছে। তাহলে সুতরাং ত্রিভুজ এসিএইচ এবং ত্রিভুজ এবিসি সদৃশ বা সদৃশ কোণী ত্রিভুজ, যেটা লিখি না কেন, যেহেতু 3 কোণ সমান, তাহলে আমরা লিখতে পারি যে সদৃশ কোণী ত্রিভুজ। আর সদৃশ কোণী হইলে সদৃশ হবে। ঠিক আছে, আর সদৃশ কোণী বা সদৃশ হলে আমরা জানি যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, যেটা আমরা একটু আগে লিখেছি, দেখি সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর ভাগফল সমান হয়। সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর ভাগফল পরস্পর সমান হয়, যেটা আমরা এখান থেকে পাবো। এখন আমরা যদি এই অংশটা প্রমাণ না করতাম, তাহলে আমরা এই যে এটা পাওয়া আমাদের জন্য ঝামেলাপূর্ণ। এখন যে সম্পর্কটা নিব, যে সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর ভাগফল পরস্পর সমান, এই লাইনটা আমরা বের করতে পারতাম না। বের করতে আমাদের জন্য অনেক ঝামেলা, অনেক কষ্ট হয়ে যেত, অথবা ভুল হয়ে যেত। সেজন্য এটাকে আমরা অনুরূপভাবে, বইয়ের মতো অনুরূপভাবে না লিখে আমরা ডিটেল করবো এই অংশটা। ঠিক আছে, এই 2-3 লাইনের ঝামেলা করার কোনো প্রয়োজন নাই, ডিটেল করে দিবা, আর না হয়তো আমাদের ভুল হয়ে যেতে পারে। তাহলে আমি শুরু করছি। এএইচসি, হ্যাঁ, এটার নাম বি ছিল, বি বাহু এটা। এইচসি কোন বিপরীত বাহু হলো এটা, খেয়াল করবে। এইচসি বিপরীত বাহু হলো যে এটা, এসি মানে বি, এসি মানে বি। তারপরে এসিবি, এসিবির বিপরীত বাহু হলো যে এবি, এসিবি এর বিপরীত বাহু হলো যে এবি। ঠিক আছে, এবি কে আমরা সি দিয়ে প্রকাশ করেছি। ঠিক আছে, আমরা বলি এসিবি এর বিপরীত বাহু হলো যে এবি, যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করেছি। ঠিক আছে, এবার আসি আমরা এটাতে, এসএসি এই কোণের বিপরীত বাহু হলো এটা, মানে সিএইচ। এসএসি কোণের বিপরীত বাহু হলো যে এটা, সিএইচ, এই যে এটা সিএইচ। তারপর আসি আমরা বিএসি, কোণের বিপরীত বাহু হলো এটা। খেয়াল করে বিষয়টা, বিএসি কোণের বিপরীত বাহু হলো যে মানে বিসি, বিএসি কোণের বিপরীত বাহু হলো যে বিসি। হ্যাঁ, যেটা বিসি কে আমরা এ দিয়ে প্রকাশ করেছি, নিচে এ লিখবো। তারপর আসি এটাতে, এসিএইচ, এটার বিপরীত, এসিএইচ কোণের বিপরীত বাহু হলো যে এইচ, কে আমরা ডি দিয়ে, একটু অংশ এইচ কে আমরা ডি দিয়ে প্রকাশ করেছি। বুঝে গেছে, এইচ কে আমরা কি দিয়ে প্রকাশ করেছি, এইচ, এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করেছি। কি দিয়ে প্রকাশ করেছি, ডি দিয়ে, এর উপরে ডি লিখি। তারপর আসি আমরা খেয়াল করার বিষয়। তারপর আসবো আমরা এই যে এবিসি, অবশিষ্ট একটা এসিএস সূত্র নিয়ে নিছি ডি, এবিসির জন্য এবিসি এর বিকোণের বিপরীত বাহু হলো যে এটা। হ্যাঁ,
এসি, এ বি সি কোণের বিপরীত বাহু হলো যে এসি, যেটাকে আমরা বি দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, তাহলে এ বি সি কোণের বিপরীত বাহু হলো যে এসি, যেটাকে আমরা বি দিয়ে প্রকাশ করেছি। এখন আগের মতো আমাদের আসলে এটার প্রয়োজন নাই, যেহেতু এখানে সিএস চলে আসছে। এই সিএস থাকলে আমরা এটা সিএসটাকে দিয়ে কাজ করতে পারবো না, ঝামেলা হয়ে যাবে, এটা আমরা নিব না, পরবর্তী ঝামেলা তৈরি করবে। তাহলে আমরা এটা নেই, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে নিব যে এটা নিলাম আর এটা নিব, এটা নিব না। সিএস যেহেতু আসছে এটা ঝামেলা তৈরি করবে, আমরা পরবর্তী কাজ করতে পারবো না, এটা রিপ্লেসে করতে পারবো না। হ্যাঁ, এটা নিয়ে কোনো কাজ করতে গেলে ঝামেলা তৈরি হয়ে যাবে, দরকার নাই, এটা আমরা নিব না। আমরা এই অনুপাতটা আর এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটা নিব, এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ নিব, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে, সহজে আমরা প্রমাণটা মিলাইতে পারবো। তাহলে বি বাই সি সমান ডি বাই বি। ঠিক আছে, বি বাই সি সমান আমরা কি পাইলাম? ডি বাই বি। তাহলে আমি এদিকে মুছে দিই, উপরে লিখি এবার। এখন আগের মতো এখানেও আমরা আর গ্রহণ করবো, এটার সাথে এটা, এটার সাথে এটা। ঠিক আছে, বি ইন্টু বি ইকুয়াল টু সি ইন্টু ডি, বা বি স্কোয়ার সমান সিডি। বি স্কোয়ার সমান কি পেলাম আমরা? সিডি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। ঠিক আছে, আর গুণ করে, তাহলে 2 নম্বর ধাপ হইল বি স্কোয়ার সমান সিডি। 3 নম্বর ধাপে যাই আমরা। 3 নম্বর ধাপে আমরা যেটা করবো, এই যে 1 নম্বর একটা সমীকরণ আমরা আগে বের করে রাখছিলাম, এখন 2 নম্বর, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, সমীকরণ যোগ করে পাই। ঠিক আছে, এই দুইটা যোগ করবো আমরা, 1 নং আর 2 নং। তাহলে আমরা পাবো যে, তাহলে সমীকরণ যোগ করার নিয়ম হলো যে বাম পাশের সাথে বাম পাশ, ডান পাশের সাথে ডান পাশ যোগ করা। 1 নম্বরে বাম পাশে আছে a স্কয়ার। সমীকরণ যোগ করার নিয়মটা কি? সমীকরণের বাম পাশের সাথে বাম পাশ, ডান পাশের সাথে ডান পাশ, বাম পাশের সাথে বাম পাশ, ডান পাশের সাথে ডান পাশ। তাহলে 1 নম্বরে বাম পাশ আছে a স্কয়ার, 2 নম্বরে বাম পাশ আছে b স্কয়ার, যোগ, যেহেতু যোগ করছি, এই বামের সাথে বাম, বাম যোগ বাম। 1 নম্বরে বাম পাশে আছে a স্কয়ার লিখলাম, যোগ, যেহেতু যোগ করছি, 2 নম্বরের বাম পাশ হলো b স্কয়ার, তাহলে a স্কয়ার যোগ b স্কয়ার। এবার 1 নম্বরের ডান পাশ, ডান পাশের সাথে ডান পাশ যোগ। ঠিক আছে, ডানের সাথে ডান যোগ, ডান পাশ। এখানে আছে সিই, এটার ডান পাশে আছে সিই, আর এটার ডান পাশে আছে সিডি। ঠিক আছে, তাহলে আমরা এখান দিয়ে লিখতে পারি, ভাই পাঁচটা না লিখলেও হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, এখান থেকে c কমন নিতে পারি আমরা, c কমন নেই, যে c এখানে আছে, এখানে আছে, c কমন নিলাম। হ্যাঁ, তাহলে c কমন নিলে এখানে থাকবে যে e, আর এখানে থাকবে যে d। c কমন নিলাম, এখানে থাকবে e আর এখানে থাকবে d। ঠিক আছে, c। এখন দেখো e প্লাস d, আমরা এখান থেকে দেখতে পাই যে e আর d যোগ করলে এই e এটুক d এটুক, e এটুক d এটুক, তাহলে এই পুরোটা যোগ করলে আমরা কি পাই? c পাই, কারণ c তো এই পুরো বাহুটা। আমরা যখন অঙ্কন করেছি, আমরা যখন চিত্রটা প্রথমে এঁকেছিলাম, এবি পুরো বাহুর নাম কি ছিল? আমরা বিশেষ নির্বাচনের বিষয়টা উল্লেখ করেছি, পুরো এবি বাহুর দৈর্ঘ্য আমরা c ধরেছি, পুরো এবি বাহুর দৈর্ঘ্য কি? c ধরেছি। যখন অঙ্কন করেছিলাম, c বাহুটা দুটো অংশে বিভক্ত হয়েছে, একটা d এটুক আর একটা e এটুক। ঠিক আছে, সিটা এই পুরো এবি বাহুটা দৈর্ঘ্য ছিল যে a, সরি c, এই বাহুর দৈর্ঘ্যটা ছিল যে কি? c। পুরো এবি বাহুর দৈর্ঘ্য কত ছিল? c ছিল। যখন আমরা এখানে যে লম্ব অঙ্কন করছি, cs লম্ব, cs লম্ব অঙ্কন করার ফলে c বাহুটা বা c বাহুটা মানে এবি বাহুটার কি, এটা দুটো অংশে বিভক্ত হয়েছে, এটি এটুক হলো d, এটুক হলো e, এটুক d, এটুক হলো e। তাহলে আমরা লিখতে পারি যে e প্লাস d, e এটুক e প্লাস d মানে কি? c ইনটু c। তার মানে c ইনটু c হলো যে c স্কয়ার। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার। হ্যাঁ, সুতরাং আমরা এটা একবার লিখে দিতে পারি যে c স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, প্রমাণিত।
আশা করি শিক্ষার্থী বন্ধুরা খুব ভালোভাবে বুঝেছো, বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি তোমাদেরকে খুব ভালোভাবে ইজিলি প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা টপিক কিভাবে আসছে, কোনটা আমি সবগুলোই বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, তো তোমরা চেষ্টা করবে একটু মনোযোগ দিয়ে করার, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে এই প্রমাণটার সুবিধা অসুবিধা আমি আগেই ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, যেটা অঙ্কনের কাজ খুব কম, অঙ্কনের তেমন একটা কাজ না, শুধু একটা লম্বা আঁকতে হয়। এবং এটা উদ্দীপকটা যেভাবেই থাকুক না কেন, উদ্দীপক যেভাবে গ্রহণ থাকুক না কেন, সমকোণী ত্রিভুজটা বা সমকোণটা খুঁজে পেলে এটা প্রমাণ করা একদমই সহজ। শুধুমাত্র এই যে আমাদের সদৃশকোণী ত্রিভুজের ধারণা একটু ভালো করে মাথায় নিয়ে বুঝে নিতে হবে। হ্যাঁ, মাথায় গেঁথে নিতে হবে, ঠিক আছে। তো শিক্ষার্থীরা আমি আর ক্লাসটা দীর্ঘায়িত করছি না, তোমরা এটা একটু বাসায়, এটা খুব পিথাগোরাসের উপপাদ্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো তোমরা এটা একটু বাসায় বেশ কয়েকবার প্র্যাকটিস করে ফেলবে, যেটা পরীক্ষার জন্য যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে শিক্ষার্থীরা আমরা একটুকুই রাখবো। তবে একটা কথা বললে, সেটা হলো যে পরীক্ষা কিন্তু উল্লেখ করা থাকে না এটা কি সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে করো, না ট্রাপিজিয়ামের সাহায্যে করো, নাকি যে সমকোণী ত্রিভুজকে বর্গক্ষেত্র দিয়ে করো, নাকি এরকম কোনো কিছু উল্লেখ থাকে না। যদি উল্লেখ থাকে না সাধারণত, যদি সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে উল্লেখ থাকে তাহলে এইভাবে করে ফেলতে পারবা, আর সাধারণত উল্লেখ থাকে না। তো ঠিক আছে শিক্ষার্থীরা, এটা তোমরা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবা, যেহেতু খুব ইম্পর্টেন্ট। এটা অষ্টম শ্রেণীতেও দরকার হয়, তোমরা জানো অষ্টম শ্রেণীতেও বইয়ে আছে, আবার নবম দশম শ্রেণীর জন্য দরকার এটা। হ্যাঁ, এটা খুব সবার জন্য প্রায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমার বাসায় বেশ কয়েকবার প্র্যাকটিস করে ফেলবে। আর যদি কোথাও কারো কোনো বুঝতে সমস্যা হয়, তোমরা একটু চেষ্টা করবে ভিডিওটা একটু রিভিউ করে দেখা। যেহেতু আমি প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা টপিক, চিত্র সহ ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, যেহেতু যার কারণে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, একটা উপাদ্য করাইতে গিয়ে সাধারণত এত লম্বা হয় না, কিন্তু আমি যেহেতু প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা লাইন ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, সেখানে তোমাদের একটু কি লম্বা রাখতে পারে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, যদি বুঝতে সমস্যা হয় তোমরা ভিডিওটা একটু রিভিউ করে দেখবে, আর তারপর সমস্যা হলে আমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোথায় বুঝতে সমস্যা হচ্ছে, আমি তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাস এখানে এতটুকুই থাকবে। আর সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, সুন্দর থাকবা, নিরাপদ থাকবা। আল্লাহ হাফিজ।